এবার স্বাগত বক্তব্য নিয়ে আসবেন আলিমুল হাকিম, প্রতিষ্ঠাতা পরিচালক, মাইজ ভান্ডারী গীতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মাইজ ভান্ডারী গীতির ব্যবস্থাপনায় মাইজ ভান্ডারী গীতি অ্যাপসের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই মাইজ ভান্ডারী গীতি মেলা ২০২৬ অনুষ্ঠানে আগত সকল মেহমানবৃন্দ, গুণীজনদের জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা দীর্ঘ পথ অতিক্রম করে আজকে পাঁচ বছর একটি সময়ে পা রেখেছি। আমরা বেশি কিছু বলতে চাই না, তবে মাইজ ভান্ডারী গীতির অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে আমাদের একটা ছোট্ট একটা গল্প বলতে পারেন, একটা আলোচনা বলতে পারেন, আপনাদেরকে আমরা শেয়ার করতে চাই। আমরা যখন দেখতাম ছোটোবেলা থেকে মাইজ ভান্ডারী কালাম বা গীতি পরিবেশন করার বা গাওয়ার চেষ্টা করতাম, আমাদের এই জেনারেশনে এসে আমরা সবসময় খুঁজি মোবাইল বা ইন্টারনেট। আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমার বন্ধু আরিফুল হাসান চৌধুরী আমরা সবসময় ইন্টারনেটে যে মাইজ ভান্ডারী কালামগুলো আমরা চার্জ দিয়ে খোঁজার চেষ্টা করতাম, তেমন একটা পেতাম না। আর কোনো কারো যদি গাওয়ার কোনো ভিডিও পেতাম, কারণ একটু লিরিকটা একটু ভুল থাকতো, যেটা আমাদের খুব খারাপ লাগতো। কারণ এই কালামগুলো, পবিত্র কালামগুলো লেখা খলিফায়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী গণ। তো একসময় চিন্তা করতাম আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্য মধ্যে একটি মাইজ ভান্ডারী গীতি, এটি একটি ঐতিহ্যের অংশ। লালন গীতি, নজরুল গীতি সহ বিভিন্ন গীতি আমাদের বাংলাদেশে রয়েছে, তার মধ্যে মাইজ ভান্ডারী গীতি একটি গানের একটি অংশ। কিন্তু এই গীতিটাকে আমরা খুব কম চিনি অন্যান্য জায়গায়। আমাদের মাইজ ভান্ডারী ঘরানা যারা আশেক ভক্ত, এরা ছাড়া আমরা খুব কম চিনে আমার মনে হলো। তো আমি ইন্টারনেটেও এগুলো খুব কম পাচ্ছিলাম। তা আমি চিন্তা করলাম ভবিষ্যতে জেনারেশন যেটা আসতেছে এটা কিন্তু মোবাইলের প্রতি ঝুঁকে পড়বে মানুষ, কিন্তু বইয়ের দিক থেকে মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিবে, হয়তো সময়ের কারণে হোক বা অন্যান্য কারণে। তো আমরা চিন্তা করলাম এই মাইজ ভান্ডারী গীতিটা সব কিছু মিলে চিন্তা করে দেখলাম যে কিভাবে ইয়াং জেনারেশনের কাছে বা অন্যান্য জেনারেশনের কাছে কিভাবে হাতে হাতে দেওয়া যায়। এভাবে চিন্তা করতে করতে একদিন মাথায় আসলো যে একটা অ্যাপস করা যায়, যেটা নোটপ্যাডের মতো। এই চিন্তাটা করে এখন আমরা অ্যাপস ডেভেলপ করার মতো ওই সামর্থ্যটা আমাদের ছিল না, তখন আমরা ওই চিন্তাটা করিনি। কিন্তু যেটা বলা হয় খেলার ছলে একটা অ্যাপস করার মতো একটা বিষয়, খেলার ছলে আমরা করলাম। বিভিন্ন বই পুস্তক যেগুলো আওলাদগণের দরবার থেকে প্রকাশ হয়েছে, এই বইগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করলাম। করে আমরা বিগত যে করোনাকালীন অবস্থায়, ওই অবস্থায় আমি অবসর টাইমে, আমার কম্পিউটার ছিল না তখন, আমি মোবাইলে টাইপিং করে আমি এগুলো রেডি করেছিলাম। অনেকটা সময় আমাদের ব্যয় হয়েছে। এরপর আমার বন্ধুকে আমি বললাম আমরা ছোটো থেকে যে ইন্টারনেট যে একটু চর্চা করি, যে অ্যাপস ডেভেলপ নিয়ে, ওয়েব ডেভেলপ নিয়ে, তখন ওকে বুঝালাম। ও বুঝতে পারেনি প্রথমে। ও বললে যে আমি সাধারণ কিছু অ্যাপস তৈরি করতে পারি, কিন্তু আমি তেমন একটা তো প্রফেশনাল না, আমি ইউটিউব দেখে করি। তাই আমি বললাম যে ওকে উৎসাহিত করলাম। আবার ও বাবাজানের কালাম, যে মাইজ ভান্ডারী কালাম নিয়ে খুব উৎসাহ নিয়ে এগুলো পড়ে শুনে, তো ওকে আরও উৎসাহ দিলাম। ও ঠিক 1 বছর পরে জিনিসটা বুঝতে পারলো যে এভাবেও করতে হবে। তো মালিকের দয়ায় হয়তো এটা 1 বছর আগে হয়নি, 1 বছর পরে সে বুঝতে পারলো এবং এটা করার চেষ্টা করলো। তখন আমরা প্রাথমিকভাবে পরীক্ষামূলক অল্প অল্প কিছু বইয়ের থেকে কালাম দিলাম, সম্পূর্ণ দেওয়া হয়নি। তখন আমাদের প্রচুর টাইপিং মিস্টেক ছিল। তখন আমরা পরীক্ষামূলক এটা গুগল প্লে স্টোরে দিলাম। গুগল প্লে স্টোরে লাইসেন্স করার পরে আমরা এটা দিলাম। দেওয়ার পরে পরীক্ষামূলক দেখলাম যে এটা আস্তে আস্তে মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করছে। তখন আমাদের খুশি লাগলো। গত 5 জানুয়ারি 2020 সালে 5 জানুয়ারিতে যখন বিকাল 4টায় সে ছিল একজন, সে প্রবাসী, সে যখন ওখান থেকে আমাকে মেসেজ দিল যে একটু দেখো এই যে আমাদের অ্যাপসটা মনে হয় প্লে স্টোরে চলে এসেছে, অ্যাপ্রুভ হয়েছে। তখন পৃথিবীর সবচাইতে আমার ওই দিনটাই
ঈদের চাইতে বেশি আনন্দ লেগেছিল, কারণ মাইজভান্ডারি গীতিটাকে আমি খুব অনেক ভালোবাসি। আমি চাই যে মাইজভান্ডারি গীতিটা সারা বিশ্বময় ছড়িয়ে পড়ুক, লালন গীতির মতো, নজরুল গীতির মতো। এই স্বপ্নটা সবসময় দেখতাম। তখন বুঝতে পারলাম যে এই অ্যাপসটা পাওয়ার পরে যখন আমাদের সাথে বিভিন্ন যারা গায়ক, সম্মানিত গায়কগণ দেখা করে যে আলিমুল এই জিনিসটা আমাদের খুব উপকারে আসছে, অনেকটা ডায়েরিটা কমে গেল, ডায়েরি নেওয়াটা আর ভুল ত্রুটি হওয়ার এইটা কমে গেল, আমরা দেখে পড়তে পারতেছি, কিন্তু অসুবিধা হয় না, মোবাইলটা তো ছোটো। তখন আমার আরও অনুপ্রেরণা জেগে উঠলো, এটা নিয়ে আমি ভালো করে কাজ করব। তো এটা কাজ করার জন্য যখন আমি নামলাম, ওকে বললাম যতই ব্যস্ততা থাকুক প্রবাস জীবনে আমাকে সহযোগিতা করতে হবে, আমি সব কালেকশন করব এবং তুমি শুধু অ্যাপসের যে ডেভেলপিং কোডিংয়ের কাজ এগুলো তুমি করবা। তো মালিকের দয়ায়, হয়তো দয়া ছিল, আমাদের বিভিন্ন সম্মানিত শিল্পীগণ, লেখক, আওলাদগণ এবং তরিকতের ভাই বিভিন্ন গুণীজন আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন কালাম গীতি কালেকশনের জন্য। তখন ওইগুলো আমরা দেখতে গিয়ে দেখলাম যে বিভিন্ন বইয়ে, আগেকার বইয়ে টাইপিংয়ের তেমনটা উন্নতি ছিল না বলে হয়তো মনে করলাম এখানে টাইপিং অনেক মিস্টেক আছে। এখন আমরা আস্তে আস্তে বিভিন্ন জনের সাথে কথা বলে এগুলো ঠিক করার চেষ্টা করলাম। তো তখন বুঝলাম যে অ্যাপসে যে ছড়িয়ে ছিটিয়ে যে বইগুলো আছে এগুলো এক জায়গায় চলে আসলো। যে মাইজভান্ডারি গীতে আগে কিছু কিছু কালাম অবহেলায় পড়ে থাকতো, এই কালামগুলো একটা জায়গায় হয়ে গেল, গোছালো হয়ে গেল। এবং পরবর্তীতে দেখলাম দেশ বিদেশে বিভিন্ন প্রবাসী, বাংলাদেশি বা অন্যান্য দেশের যারা বাংলা ভাষাভাষী, তারা দেখলাম যে ইউনিভার্সিটিতে যে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন জায়গায় দেখলাম যেগুলো পড়তেছে, বিভিন্ন জায়গায় ফেসবুকে চোখে পড়ে, লাইভে যে আমাদের অ্যাপস থেকে পড়তেছে। অনেক সময় দেখা যায় বিভিন্ন একটা অনুষ্ঠান, মাইজভান্ডারি অনুষ্ঠান বা উরুস শরীফের মাহফিলে দেখা যাচ্ছে আমাদের অ্যাপস থেকে পড়ছে, তখন আমাদের শান্তি লাগতো। তো আরও অনুপ্রাণিত হলাম। এরপর আমরা এই অ্যাপসটাকে আস্তে 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 ডিজাইন চেঞ্জ করলাম, শাব্দিক যে বানানগত যে ভুলগুলো এগুলো সংশোধন করার চেষ্টা করলাম বিভিন্ন জনের মাধ্যমে সহযোগিতা নিয়ে। এমন কিছু কালাম আমরা এখানে এনেছি লেখকগণের, যে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি কেবলা কাবার সম্মানিত খলিফগণদের যে লেখাগুলো অনেক বইয়ে নেই কিন্তু পাণ্ডুলিপি আকারে পড়ে আছে বা বিভিন্ন জায়গায় আমি সংগ্রহ করেছি, বিস্তারিত আমি বলতে পারছি না, দুঃখিত। তো আমি এগুলো সংগ্রহ করে এক জায়গায় এনেছি। আমি মনে করি যে অ্যাপসটা যতদিন থাকবে ততদিন এই কালামগুলো আর বিলুপ্ত হবে না। এমনও কিছু লেখক আমি দেখেছি যাদের বই একবার বের হয়েছিল কিন্তু আর বের হয়নি, কিন্তু ওই বইটা আমি একটা পেয়েছি, ওইখান থেকে দিয়েছি। উনি এত বড় একজন জ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন, আমি জানতাম না। পড়ার পর ওনার প্রতিটা ওয়ার্ডের মধ্যে একটা মেসেজ, তখন ওইটা দিলাম। ওইটা থেকে যখন অ্যাপসটা থেকে ওই তার কিছু কিছু কালাম যখন বিভিন্ন শিল্পী শায়েরগণ গাচ্ছেন, আস্তে আস্তে দেখলাম এটা প্রচার হচ্ছে। তখন ওই ব্যক্তি, ও গীতিকারকে খুঁজতেছে, ওনার মাজার শরীফটা কোথায়, ওনার সমাধিটা কোথায়, দরবার কোথায়, উনি খার খলিফা এবং খুঁজতেছেন। ভালো লাগতেছে, তা আমরা একটা গোলামি করার একটা সুযোগ পেলাম। তো আমরা 2020 সালে 5 জানুয়ারিতে এটা প্লে স্টোরে আমরা পাবলিশ করি। এরপরে ধীরে ধীরে প্রতি বছর আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আমরা মাইজভান্ডারি গীতির যে অ্যাপসটার এর মূল লক্ষ্য আপনাদের কাছে শেয়ার করি, আপনারাও সহযোগিতা করবেন আমাদের সাথে। সেটা হচ্ছে আমরা চাই, আমি লক্ষ্য করেছি, হয়তো আমি গুছিয়ে বলতে পারবো না, যে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বা সংস্কৃতি মন্ত্রণালয়ে বলেন, সংস্কৃতি পর্যায়ে বলেন, যে মাইজভান্ডারি কালামটা আমি একটা ক্যাটাগরিতে পাইনি কখনো, ভুল হলে ক্ষমা করবেন সবাই। তো কোনো একটা প্রতিযোগিতায় দেখলাম যে নজরুল গীতি দেখা যায়, রবীন্দ্র গীতি দেখা যায়, লালন গীতি দেখা যায়, তারা প্রতিষ্ঠিত। কিন্তু মাইজভান্ডারি গীতি 200 বছর আগে থেকে এটা আছে বাংলাদেশে, কিন্তু আমরা ব্যর্থ, প্রচার করতে পারিনি। কিন্তু এই মাইজভান্ডারি গীতি, এই শব্দটা যেন আলাদা একটা ক্যাটাগরিতে আনা যায়, আমরা যদি সবাই চেষ্টা করি সম্মিলিতভাবে হয়তো সম্ভব। কারণ এই কালামগুলোর প্রত্যেকটা কালামে উর্দু, ফার্সি, বাংলা সংস্কৃতির শব্দ, খুব ভালো ভালো বাংলা শব্দ, শেয়ার, কালাম ওনার গীতিকাররা লিখেছেন। একটা মজার বিষয় হচ্ছে, আকর্ষণীয় বিষয় হচ্ছে,
যে নজরুল গীতিটা কিন্তু লেখক যাওয়ার পর থেকে আর কিন্তু সৃষ্টি হয়নি, কিন্তু মাইজভান্ডারী গীতিটা যুগে যুগে এটা হবে, আসবে, নবাগতরা আসবে লেখক, এই যে মাইজভান্ডারী গীতিটা। তো আমরা চাই যে এটাকে সারা বিশ্বের কাছে পরিচয় করাবো, এরকম একটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। তবে মাইজভান্ডারী গীতি এই অ্যাপসটা যে সুবিধাটা ইউজাররা পেয়েছেন সেটা হচ্ছে তারা খুব তৎক্ষণাৎ যে কোনো সময় যে কোনো একটা কালাম মনে পড়লে যে কোনো গায়ক বা গবেষক যে কোনো ব্যক্তি চাইলে চার্জ দিয়ে ওটা তৎক্ষণাৎ পড়তে পারেন, প্লে স্টোর থেকে নিয়ে ইনস্টল করতে পারেন। আমরা এটা ফ্রিতে সবাইকে ইনস্টল করার একটা সুবিধা দিয়েছি, কিন্তু একটা অপকারিতা আমি পেয়েছি। আমি যেটা জরিপ করেছি, কারণ এটা নিয়ে আমি গবেষণা করি, ফিল্ডে অনেকজনের সাথে কথা বলি, তাদের সাথে মিশে আমি কথা বলার চেষ্টা করি, তাদের একটা চাহিদা আমি চাই, তারা কি চায় এটা বোঝার চেষ্টা করি। তো অপকারিতা যেটা আমি পেলাম সেটা হচ্ছে, আগে মাইজভান্ডারী গীতিটা হচ্ছে আসলে একটা পীর বা মুর্শিদের প্রতি আকুতি মিনতি নিয়ে, যে কেউ দেখতাম যে ছোটোবেলায় অনেক আশেক বক্তরা কাঁদতেন, চোখের পানি জড়াতেন, কিন্তু শিল্পীরা এগুলা মুখস্থ গাইতেন, তারাও কাঁদতেন। কিন্তু আমাদের অপকারিতা হচ্ছে এই অ্যাপসটা আসার পথে কেমন জানি বই থেকে বিমুখ হয়ে গেছে এবং মুখস্থ জিনিসটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অ্যাপসটা তারা হারমোনিয়াম উপরে বা পাশে নেই, সবাই আবার রাগ করবেন না, আমি আমার কথাটা বলছি, এটা আমার জন্য হয়তো হয়েছে অপকারিতাটা। তো সবাই আছে, কিন্তু ওই ভাবটা নষ্ট হয়ে গেছে, কারণ বারবার দেখতে হয়, তখন ওই ভাবটা নড়ে যায়। এটা আমি আমার জায়গা থেকে বললাম, যেহেতু আমিও একজন মাইজভান্ডারী তরিকার একজন অনুসারী, তো এই জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। তো বর্তমানে আমরা যে আপডেট ভার্সনটা আপনাদের সামনে আনবো, দুঃখজনক বিষয় হচ্ছে আমি আজকে ঘোষণা করে দিচ্ছি, তবে আমরা প্লে স্টোরে টেকনিক্যাল যে সমস্যার কারণে আমরা আজকে এটা পাবলিশ করতে পারছি না। আপনাদের যারা ইউজার আপনারা ভালো করে জানেন, আমাদের আইফোনের যে অ্যাপস অর্থাৎ iOS ভার্সন এটা আসার কথা এবার, তো সবাই একটা আশা ছিল, আমরা iOS ভার্সনটা দুঃখজনক বিষয় হচ্ছে আনতে পারছি না, একটু সময় লাগবে, তবে খুব দ্রুত আপনারা পাবেন। এবং আমরা যে অ্যান্ড্রয়েড ভার্সন এখন প্লে স্টোর আপনারা পাচ্ছেন, ওইটা অল্প 2-1 দিনের ভিতরে হয়তো আপনারা এটা পাবেন এবং আপডেট করতে পারবেন। আনন্দের বিষয় হচ্ছে আপডেট ভার্সনে আপনাদের জন্য থাকবে একটি ছবিঘর, যারা গীতিকারগণ এই লেখাগুলো লিখেছেন, আমরা তাদেরকে না বলার জন্য, তাদের গ্রন্থগুলো না বলার জন্য প্রত্যেকজনের লেখার উপর তাদের লেখকের নামটা উল্লেখ করেছি, পুরো লেখকের নামটা, এবং লেখকের নামের উপরে তাদের গ্রন্থটাও লিখেছি, যে সৈয়দ আব্দুল হাদী কাঞ্চনপুরী, ওনার উপরে লিখেছি গ্রন্থ রত্নসাগর, গ্রন্থ প্রেম দর্পণ, অর্থাৎ তাদের বইগুলোকে যেন তারা না বলে, কারণ দেখলাম যে আস্তে আস্তে এই মুখে হয়ে যাচ্ছে, কিন্তু বইগুলো আর কেউ দেখছে না, নতুন প্রজন্মরা। তো আমরা ওই বইগুলোর নামটা ঠিক রেখেছি, এবং তাদের রওজা শরীফ, তাদের স্মৃতি বিজড়িত কিছু চিহ্ন, হাতের লেখা, এগুলো আমরা একটা ছবিকর যুক্ত করে একটা অপশান দিয়েছি, ওখানে আপনারা দেখতে পারবেন তাদের পরিচিতি, তাদের রওজা শরীফ, তাদের নিজেদের ছবি। তো আরেকটা সুবিধা দিয়েছি, যারা সবসময় বিভিন্ন জায়গায় কালাম পড়েন বা গবেষণা করেন যেন নোট করে রাখতে পারে, এই জন্য একটা অপশন দিয়েছি আমরা নতুন করে। আমরা ফেভারিট লিস্ট আগে ছিল, এখন আরেকটা আমরা আলাদাভাবে যেন একের অধিক যেন লিস্ট করা যায়, আলাদাভাবে নোট করে রাখা যায় ফেভারিট লিস্ট, এভাবে আমরা একটা অপশন দিয়েছি। তো আপনাদের দোয়ায় এবং আমার মালিক মাওলা মাইজভান্ডারীর দয়া ও মেহরবানিতে, উনি যদি দয়া করেন, উনি যদি চান, তাহলে আমরা ভবিষ্যতে আস্তে আস্তে এই অ্যাপসটাকে আরও ভালো কিছু ফিচার অপশন আনার চেষ্টা করব, আপনারা সহযোগিতা করবেন। তবে আমার অনুরোধ, আমাদের অফিসিয়াল পেজ আছে, ফেসবুক পেজ, বর্তমানে আমাদের অফিসিয়াল একটি ইউটিউব চ্যানেল আছে, আমাদের অ্যাপসের ভিতরে আমাদের মোবাইল নাম্বার আছে, অফিসিয়াল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে,
আপনারা যে কোনো সময় কোনো বানানগত যদি ভুল পান, আমাদেরকে অ্যাপসে ঢুকে ওই অপশনগুলোতে গিয়ে আমাদেরকে যে কোনো প্রকার একটা স্ক্রিনশট করার সিস্টেম আছে, ওই স্ক্রিনশটটা দাগ দিয়ে আমাদেরকে যদি মেসেজটা দেন, আমাদের একটা সুবিধা হবে যে আমরা হয়তো আমাদের ভুল হতেই পারে, কারণ আমরা টাইপিং করি, টাইপিংয়ের মধ্যে হয়তো চেকের মধ্যে ভুল হয়, আমরা অনেকবার চেক করার পরও আমরা ভুল পাই, আমরা নিজেরাও পাই। তা আপনারা সহযোগিতা করবেন, হয়তো কোনো কালাম বাদ পড়েছে, তা আপনাদের এই সহযোগিতা পেলে আমরা আরেকটু এটাকে সামনে নিয়ে যেতে পারবো। তবে আরেকটি অনুরোধ হচ্ছে, আপনারা মাইজভান্ডারি গীতিকে যথেষ্ট পরিমাণ প্রচার করার চেষ্টা করবেন। হয়তো বিভিন্ন জন আছেন, বিভিন্ন জায়গায় যাওয়া হয়, সফরে যাওয়া হয় এক একজনের। তো আপনারা চেষ্টা করুন মাইজভান্ডারি গীতিটাকে একটু শেয়ার করার জন্য, মানুষের কাছে প্রচার করার জন্য। কারণ মাইজভান্ডারি গীতিটা এটা আমার অ্যাপস না বা আমাদের অ্যাপস না, এই অ্যাপসটা হচ্ছে তরিকায় মাইজভান্ডারি যে অনুসারীরা আছেন এবং আমরা যারা বাঙালি আছি, এটা একটা তরিকা, সীমাবদ্ধ না, এটা উন্মুক্ত, এটা সারা বিশ্বের জন্য। তো আমরা সবাই মিলে এটা প্রচার করতে হবে। তা আমি আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবার প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।